Hello, students. Welcome back to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. চলে এসেছি তোমাদের সাথে আরো একটি সুন্দর ভিডিও শেয়ার করতে। আজকে আমাদের ভিডিওর টপিকটি হচ্ছে আনসিন। তোমরা প্রত্যেকেই আনসিন নিয়ে কম বেশি একটু সমস্যায় পড়ো। আনসিন প্যাসেজটিকে ভালো মতন পড়ে নিয়ে অনেকেই কিন্তু বুঝতে পারো না। যারা 2025-এ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য তো ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। বিকজ আনসিন প্যাসেজটা নিয়ে প্রত্যেকের একটু সমস্যা থাকে, কারণ সেখানে এমন কিছু ওয়ার্ডস থাকে যেগুলোর মিনিং হয়তো তোমাদের জানা থাকে না। তাই তোমরা প্রত্যেকেই এসে বলো যে মিস, আনসিন প্যাসেজটা ঠিক মতন পড়ে বুঝতে পারিনি, তাই কোয়েশ্চেন আনসার্স গুলো ঠিক মতন লিখতে পারিনি। আজকের এই ভিডিওটি যারা দেখবে তারা কিন্তু আনসিন প্যাসেজ খুব সহজেই করতে পারবে। আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এমন কিছু ট্রিক্স শেয়ার করব যাতে কিন্তু আনসিন তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তাই প্রত্যেকের কাছে আমার এটা রিকোয়েস্ট যে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করে কেউ দেখবে না। তাহলে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করলেও তোমরা কিন্তু সেটা জানতে পারবে না। সো প্রত্যেকে পুরো ভিডিওটি দেখবে। আজকে তোমাদের সাথে আনসিন প্যাসেজ নিয়েই কিন্তু আমি ট্রিক্সটাও আলোচনা করব, তার সাথে একটা প্যাসেজও আমরা আজকে সলভ করব। সো লেটস স্টার্ট। প্রথমেই দেখো, আনসিনে কিন্তু তোমাদের দেখবে কিছু এমন ওয়ার্ডস দেওয়া হয় যেগুলোর মানে তোমরা জানো না। সেটা কেন দেওয়া হয় সেটা কিন্তু ইচ্ছে করেই ওখানে দেওয়া থাকে, কারণ তোমাদের স্টক অফ ওয়ার্ডস কতখানি সেটা চেক করার জন্যই কিন্তু ওই রকমের আনসিন দেওয়া হয়। খুব সোজা একটা আনসিন দিলে তোমরা প্রত্যেকেই যেগুলো ওয়ার্ডস গুলো রোজ ব্যবহার করছো সেরকম ওয়ার্ডস দিয়ে কোনো আনসিন দিলে প্রত্যেকেই সলভ করে নেবে, আরামসে সলভ করে নেবে। কিন্তু সেখানে তোমার স্টক অফ ওয়ার্ডস কতখানি, তোমার এখানে এবিলিটি কতখানি, তুমি কিভাবে আনসিনটা পড়ে বুঝে আনসার করছো তারা কিন্তু বুঝতে পারবে না। সেই জন্যই কিন্তু আনসিনের কিছু কিছু ওয়ার্ডস একটু কঠিন থাকে। কিন্তু যারা রেনবো অফ এডুকেশন ফলো করছো তাদের কিন্তু হার মানলে চলবে না। যারা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করো তারা জানো কিভাবে প্রত্যেকটা ইংলিশের বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সাথে আলোচনা করা হয়। সো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আজই কিন্তু চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। একদম বেসিক থেকে ইংলিশ শিখতে গেলে রেনবো অফ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আর আমাদের মেইন মোটো হচ্ছে আনসিনে আমাদের পুরো মার্কস তুলতে হবে। তার জন্য কি করতে হবে, প্রথমেই তোমাদের কিন্তু প্যাসেজটাকে খুব ভালো মতন পড়তে হবে। যে প্যাসেজটাই তোমাদের দেওয়া হোক না কেন, প্রথমে 3-4 বার ভালো করে প্যাসেজটা পড়বে। মনে রাখবে, তোমরা এটা দেখে থাকবে যে প্যাসেজ কিন্তু দু ধরনের দেওয়া হয়। হয় কোনো প্যাসেজে কিছু অ্যাডভান্টেজ রয়েছে, আর কোনো প্যাসেজে হয়তো কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজ মানে কি বোঝাতে চাইছি, ধরো কোনো পেপারের রিপোর্ট বা কারোর কোনো বায়োগ্রাফি, এরকম হয়তো কারোর জীবনী দিল, বায়োগ্রাফি দিল, বা কোনো পেপারের কাটিং কোনো একটা রিপোর্ট দিল, কোনো কিছু সম্পর্কে আমরা জানতে পারছি, অ্যাডভান্টেজ। আবার কখনো কখনো ডিসঅ্যাডভান্টেজ নিয়েও প্যাসেজ দিতে পারে, যেখানে হয়তো পলিউশন সম্পর্কে কিছু বলা হলো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে আমরা কিছু শিক্ষা নিচ্ছি, সেখানে কিভাবে কি কি হয়েছিল, কি ডিসঅ্যাডভান্টেজের কারণে ওটা হলো, এই ধরনের কিন্তু আনসিন দিয়ে থাকে। বোঝাতে পারলাম? তাহলে দু ধরনের আনসিন থাকে, একটা হচ্ছে কিছু জিনিস আমরা অ্যাডভান্টেজ পাবো, কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকবে। তাহলে প্যাসেজটাকে কিন্তু বারবার করে 3-4 বার কিন্তু প্যাসেজটা পড়ব, প্যাসেজটার বিষয়টাকে বোঝার চেষ্টা করব।
পুরো প্যাসেজটা ধরো তুমি পড়ে নিলে, প্যাসেজটা কিসের উপর বলেছে, এটার বিষয়টা কি, সেটাকে কিন্তু একটু বোঝার চেষ্টা করবে। ধরো তুমি সব ওয়ার্ডস সেখানে বুঝতে পারলে না, সেটাই হওয়াই স্বাভাবিক, তুমি তো আর সব ওয়ার্ডস এর মানে জানো না, কিন্তু ওইটা পড়ে আমি মোটামুটি ধারণা করতে পারবো যে কোন বিষয়ের ওপর আনসিনটা দেওয়া হয়েছে। আরেকটা ট্রিক্স তোমাদের বলে দিই, যে আনসিন প্যাসেজের সবসময় লাস্টের প্যারাগ্রাফটাকে না খুব ভালো করে পড়বে, কারণ লাস্টের প্যারাগ্রাফটা যদি তুমি ভালো মতন বুঝে যাও, তোমার একটা কনসেপশন ক্লিয়ার হবে আর কি, তোমার একটা ধারণা হবে যে এই প্যারাগ্রাফটাতে বা এই আনসিন প্যাসেজটাতে কি সম্পর্কে বোঝানো হয়েছে। তাহলে আনসিন প্যাসেজ আমাকে খুব ভালো মতন পড়তে হবে, বিশেষ করে লাস্টের প্যারাগ্রাফটা। লাস্টের প্যারাগ্রাফটা একটু ভালো মতন যদি মনোযোগ দিয়ে পড়ো, সেখান থেকে যে কটা ওয়ার্ডস এর মানে তুমি বুঝতে পারছো, সেটাকে ভালো মতন বুঝে নিয়ে, ভয় পেলে চলবে না যে আমি এগুলো বুঝতে পারছি না, বাকিটা কি করব, কোনো চিন্তার কারণ নেই। তুমি মোটামুটি একটা ধারণা করতে পারলেই কিন্তু আনসার লিখতে পারবে। তাই প্রথমেই তোমাকে কি করতে হবে, নিজের কমন সেন্সটা কিন্তু ব্যবহার করো। তাই প্রথমে কি করতে হবে, ধরো কোনো প্রশ্নর উত্তর তুমি বুঝতে পারছো না, তাহলে সেই লাইনটা বা তার কাছাকাছি কোনো একটা লাইন তোমাকে খুঁজে বার করতে হবে। একদম এক্সাক্ট তুমি ওই উত্তরটার মানেটা হয়তো পারছো না, কিন্তু ঠিক তার লাইনটা খুঁজে বার করতে পেরেছো, বা তার কাছাকাছি অর্থটা বুঝতে পেরেছো, তাহলে তুমি কিন্তু উত্তরটিকে লিখে ফেলতে পারবে খুব সহজেই। এরপর দেখে নাও যে আনসিন একটা প্যাসেজ দিয়ে কিভাবে আমরা সেটা সলভ করব। চলো বুঝে নিই। একটা সুন্দর প্যাসেজ তোমাদের সাথে শেয়ার করছি। হতেও পারে যে এই প্যাসেজটা হয়তো তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো কমন পেয়ে গেলে, তাহলে প্যাসেজটা একটু শেয়ার করি, পড়ে মানেটা তোমাদের বুঝিয়ে দিই, তাহলে তোমরাও বুঝতে পারবে কিভাবে আমরা আনসিন প্যাসেজগুলো সলভ করব। দেখে নিই চলো। দেখো, একটা খুব সুন্দর কম্প্রিহেনশন। A mummy is specially preserved dead body. মাম্মি আমরা জানি প্রত্যেকেই, মিশরে যেটা আমরা পাই ইজিপ্টে, তাহলে মাম্মি হচ্ছে একটা স্পেশালি প্রিজার্ভ, সংরক্ষণ করে রাখা মৃতদেহ। দ্য নেম কামস ফ্রম দ্য পার্সিয়ান ওয়ার্ড মামিয়া, যেটা এসেছে কিন্তু একটা পার্সিয়ান ওয়ার্ড মামিয়া থেকে, which means bitumen, যেটার মানে হচ্ছে বিটুমেন। বিটুমেন মানে হচ্ছে আহ মানে দাহ্য পদার্থ সংরক্ষিত সেই খনিজগুলো, যেগুলো জ্বালাতে হেল্প করে। Belief in a life after death had led many people to try keep the bodies of their dead from nothing, so that the body would be ready for the return of the spirit, and it was the ancient Egyptian who became masters of the art of embalming. তার মানে তাহলে আমরা কি বুঝতে পারছি, যে বিলিফ ইন আ লাইফ আফটার ডেথ, তারা বিশ্বাস করত মৃত্যুর পরও জীবন রয়েছে। হ্যাড লেড মেনি পিপল, সেটি বিভিন্ন মানুষকে চালনা করছে, টু ট্রাই টু কিপ দ্য বডিজ অফ দেয়ার ডেড, তাদের মৃতদেহের শরীরগুলিকে রাখতে, ফ্রম নাথিং, সো দ্যাট দ্য বডি উড বি রেডি ফর দ্য রিটার্ন অফ দ্য স্পিরিট। মানে শরীরের আর কোনো কাজ নেই, এরা এবার স্পিরিট হয়ে চলে যাবে, কারণ এর পরেও এদের জীবন রয়েছে। And it was the ancient Egyptian who became masters of the art of embalming. যারা কিন্তু, তার মানে কি বোঝাচ্ছে এমবালমিং, মানে তারা এমবালমিং মানে হচ্ছে কোনো সুগন্ধি বস্তু দিয়ে ওই মৃতদেহটাকে তারা সংরক্ষিত করে রাখতো। এটা কিন্তু ইজিপশিয়ানরা এই ব্যাপারে মাস্টার ছিল। Bodies were drained of fluids, treated with preservations, covered with resin, and then wrapped in linen cloths. তাহলে বডিটাতে অনেক ফ্লুইড দেওয়া হতো, ট্রিটেড উইথ প্রিজার্ভেশন, নানান প্রিজার্ভ করে রাখার জন্য যা যা করা উচিত সেইভাবেই ট্রিট করা হতো,
কভার্ড উইথ রেসিন, রেসিন দিয়ে কভার করা হতো, অ্যান্ড দেন র্যাপড ইন লিনেন ক্লথস, লিনেন ক্লথস দিয়ে সেটাকে র্যাপড করা হতো, তার মানে সেটাকে মুড়িয়ে মৃতদেহটাকে জড়িয়ে রাখা হতো। তাহলে দেখো আমরা যদি এই প্যাসেজটা পড়ি, আমরা ধারণাটা করতে পারছি তো যে এখানে মামি সম্পর্কে কিছু বলা হচ্ছে। This was the mummy. It was placed in a casket on which the dead person's face was painted. ওটা একটা কাস্কেটে প্লেস করে রাখা হতো, একটা বাক্সের মধ্যে বা ঝুড়ির মধ্যে রাখা হতো। The mummy might be contained in the innermost of a series of coffins. ওদের কিন্তু বেশিরভাগটা ওই কফিনেই রাখা হতো। The outer stone coffin was known as sarcophagus, যেটাকে যে কফিনটাতে ওদের রাখা হতো সেটা নাম হচ্ছে sarcophagus. Embalming the dead is not uncommon today. এই যে ডেড বডিটাকে সুগন্ধি বস্তু মাখিয়ে রেখে দিচ্ছে, এটা কিন্তু খুব একটা আনকমন নয় আজকের দিনে ইন দ্য ইউনাইটেড স্টেটস, বাট ইট ইজ রেয়ার ইন ইউরোপ। কিন্তু ইউরোপে এটা একটু রেয়ার। In Russia, the dead leader Lenin has been embalmed and his body is now shown in the Red Square in Moscow. লেনিনকেও কিন্তু এইরকম ভাবে রাখা হয়েছিল, যেটা এখনো কিন্তু রেড স্কোয়ার মস্কোতে দেখা যায়। দো হি ডায়েড ইন 1924, যদিও তিনি মারা গেছিলেন 1924-এ। তাহলে একটা পুরো প্যাসেজ আমি তোমাদের সাথে এখানে শেয়ার করলাম। এখান থেকে হতে পারে অনেক মানেই তোমাদের জানা নয়, কিন্তু তোমরা মোটামুটি ধারণা করতে পারলে যে এটা মিশরের সেই ইজিপশিয়ানদের মামি সম্পর্কে কিছু বলা হচ্ছে। এবার দেখি চলো এখান থেকে কোয়েশ্চেন্স কি কি রয়েছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমেই রয়েছে দেখো, বডিজ ওয়্যার ট্রিটেড উইথ, বডিগুলোকে কিভাবে ট্রিট করা হতো। তাহলে এখানে অপশন তিনটে আছে, ফ্লুইডস, ক্লথস, প্রিজারভেটিভস। এখানে দেখো লাইনে রয়েছে কিন্তু ট্রিটেড উইথ প্রিজারভেশনস। তাহলে তোমরা অনায়াসে প্রিজারভেশন থেকেই বুঝতে পারবে যে এটা প্রিজারভেটিভস হবে। ঠিক আছে, তাহলে এখানে 1 মার্কস পাওয়া হয়ে গেল। মামিয়াইজম, মামিয়া শব্দটা কি শব্দ? পার্সিয়ান ওয়ার্ড, ইজিপশিয়ান ওয়ার্ড না ফ্রেঞ্চ ওয়ার্ড? আমরা প্রথম লাইনেই পেয়েছি দ্য নেম কামস ফ্রম দ্য পার্সিয়ান ওয়ার্ড মামিয়া, এটা পার্সিয়ান ওয়ার্ড। তাহলে আমরা এখানে এ তে টিক করব, পার্সিয়ান ওয়ার্ড। আরো 1 মার্কস পাওয়া হয়ে গেল। দ্য ডেড পার্সনস ফেস ওয়াজ পেন্টেড অন, তাদের ওই ডেড পার্সনের মুখটা পেন্ট করা হতো, সেটার ফেসটা কোথায় রাখা হতো? সেটাকে প্লেসড করা হতো কাস্কেটে। এইখানে লাইনেই রয়েছে দিস ওয়াজ দ্য মামি, ইট ওয়াজ প্লেসড ইন আ কাস্কেট অন উইচ দ্য ডেড পার্সনস ফেস ওয়াজ পেন্টেড। পেয়ে যাচ্ছি দেখো আমরা সহজেই। এরপর লেনিন ওয়াজ আ লিডার অফ, এবার লেনিন কোথাকার লিডার ছিলেন? দেখো লাস্টের প্যারাতে রয়েছে ইন রাশিয়া দ্য ডেড লিডার লেনিন, তাহলে রাশিয়া। ঠিক আছে, তাহলে এখানে আমরা 4-এ 4 পেয়ে গেলাম, তাই তো। এরপর আসছে ট্রু ফলস। ট্রু ফলসে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। কিসের ভিত্তিতে তুমি সেন্টেন্সটাকে ট্রু বলছো, কিসের ভিত্তিতে ফলস বলছো, সেটার বিষয়ে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। তাহলে ফার্স্ট, দ্য ডেড বডিজ ওয়্যার র্যাপড আপ ইন রেসিন। ফার্স্ট এরটা বলছে ডেড বডিটা র্যাপড আপ করা হতো রেসিন দিয়ে, তাই কি? রেসিন দিয়ে র্যাপড আপ করা হতো কি? র্যাপড আপ করা হতো লিনেন ক্লথস দিয়ে। তাহলে এটা আমাদের ফলস হয়ে যাচ্ছে। কোন লাইনটা দিয়ে আমি ফলস বলছি সেই লাইনটা তুমি তুলে দেবে। ট্রিটেড উইথ প্রিজারভেশনস, কভার্ড উইথ রেসিন অ্যান্ড দেন wrapped in linen cloths। তাহলে আমরা এখানে লিখে দেবো দ্য ডেড বডি ওয়াজ কভার্ড উইথ রেসিন অ্যান্ড দেন wrapped in linen cloths। সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে গেল। পরেরটা বলছে embalming the dead is common today in the United States। embalming the dead, ওই ডেড বডিটাকে যে আমরা সুগন্ধি দিয়ে রাখছি, এটা কিন্তু ইউনাইটেড স্টেটসে কমন।
লাইনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, এটা কিন্তু ট্রু। লাইনটা কি দিয়েছে, যে এমবালমিং দ্য ডেড ইজ নট আনকমন, তার মানে আনকমন নয় রাশিয়াতে, সরি ইউনাইটেড স্টেটসে, তার মানে কমন। তাহলে এখানে দেখো ঘুরিয়ে দিল ব্যাপারটা, তোমাকে এখানে সরাসরি বলে দিল কমন, তাহলে এটা আমাদের ট্রু হচ্ছে। লাইনটাও তুলে দিতে পারবো যে এমবালমিং দ্য ডেড ইজ নট আনকমন টুডে ইন দ্য ইউনাইটেড স্টেটস। হলো। এবার চলে যাব আমরা কোয়েশ্চেন আনসারে। এখানে দেখো ফার্স্টের কোয়েশ্চেন, হোয়াট ইজ নোন অ্যাজ সার্কোফাগাস। সার্কোফাগাস মানে এখানে কি বোঝানো হচ্ছে, দেখো ফার্স্টের প্যারার যে লাস্টের লাইনটা ছিল ওখানে দেখো তার এক লাইন উপর থেকে বলছি, দ্য মামি মাইট বি কন্টেন্ড ইন দ্য ইনারমোস্ট অফ আ সিরিজ অফ কফিন। The outer stone coffin was known as sarcophagus. এই যে আউটার স্টোন কফিনটা ছিল সেটাকেই আমরা কিন্তু সার্কোফাগাস বলে থাকি। ঠিক আছে, তাহলে এখানে দেখো সার্কোফাগাস এই লাইনটা আমরা খুঁজে পেয়ে গেছি। যদি এটার মানে তোমরা বুঝতেও না পারো তাহলে এই লাইনটা তুলেই লিখতে পারবে উত্তরটা খুব সহজে। দেখো হাইলাইট করা আছে ওখানে। পরেরটায়, হোয়াট বিলিফ ডিড এক্সিস্ট বিহাইন্ড মামি। মামির পিছনে একটা বিলিফ ছিল, সেই বিলিফটা কি, কি বিশ্বাস করা হতো না, দেখো সেকেন্ড লাইনে রয়েছে, প্যারাগ্রাফ যেটা দিয়েছি তার সেকেন্ড লাইনে রয়েছে, দেখো ফার্স্ট প্যারাগ্রাফে, বিলিভ ইন আ লাইফ আফটার ডেথ had led many people to try to keep the bodies of their dead from nothing, so that the body would be ready for the return of the spirit, and it was the ancient Egyptian who became masters of the art of embalming. ঠিক আছে, তাহলে এটার পিছনের বিশ্বাসটা কি ছিল না, বিলিভ ইন আ লাইফ আফটার ডেথ হ্যাড লেড মেনি পিপল টু ট্রাই টু কিপ দ্য বডিজ অফ দেয়ার ডেড ফ্রম নাথিং, so that the body would be ready for the return of the spirit, and it was the ancient Egyptian who became masters of the art of embalming. ঠিক আছে, যদি এটাতে 2 মার্কস থাকে তাহলে এতটাই লিখতে হবে, যদি দেখো 1 মার্কস আছে তাহলে শুধু উপরের লাইনটা লিখলেই হবে, বিলিভ ইন আ লাইফ আফটার ডেথ। তারা বিশ্বাস করত যে মৃত্যুর পরেও জীবন রয়েছে। তাহলে দেখো একটা প্যারাগ্রাফ আমরা কত সহজে পড়ে নিয়ে সেখান থেকে কোয়েশ্চেন আনসার, ট্রু ফলস, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস এগুলো সলভ করলাম। যারা আমার এই ভিডিওটি পুরোটা দেখেছো আশা করছি আনসিন প্যাসেজ তাদের কাছে আর কঠিন মনে হবে না। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা বলবো ঝটপট সাবস্ক্রাইব করে নাও। প্রচুর ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ মাধ্যমিকের জন্য যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং সমস্ত ক্লাসের জন্য, সেই প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, প্রতিটি বিষয়ের গ্রামার একদম সহজে তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ইংলিশের টোটাল ইংলিশ তোমরা এখান থেকে শিখতে পারবে। তাই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করো যেন তারাও জানতে পারে চ্যানেলটি সম্পর্কে। চ্যানেলের সাবস্ক্রাইবার যেদিন 1K হয়ে যাবে সেদিন তোমরা কিন্তু আমাকে একদম লাইভ ক্লাসে দেখতে পাবে, আর সেটা তোমরাই করতে পারো। সো প্রত্যেকে কিন্তু রেনবো অফ এডুকেশন চ্যানেলটিকে ভালো লাগলে পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।